ভূমিকম্পের পর চিহ্নিত ৩০০ ভবনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে রাজুক। ঝুঁকি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে শলা পরামর্শ প্রধান উপদেষ্টার। ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে গুরুত্ব দেবে বিএনপি। অপতথ্যমুক্ত সাংবাদিকতা চায় এনসিপি। জনস্বার্থ ও পেশাদারিত্ব বজায় রাখতে দলগুলোর সদিচ্ছা প্রত্যাশা। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। এই রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। একই দিনে সংসদ ও গণভোটের প্রস্তুতি। তফসিলের পর ইসির বাজেট সংশোধন করবে অর্থ মন্ত্রণালয়। এ পর্যন্ত ২১,০০০-এর বেশি প্রবাসী ভোটারের নিবন্ধন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ শেষ হচ্ছে রাত ৮টায়। হাসপাতাল থাকা না থাকা সহ পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। দেড় ঘন্টা ধরে আগুনে পুড়ল চট্টগ্রামের কদমতলীর কম্বলের গোডাউন। নেভালেও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখতে বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। ঢাকা চট্টগ্রামে পারিবারিক আদালত চালু। অনলাইনে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। জমি সংক্রান্ত জটিলতা কমাতে ভূমি অ্যাপের উদ্বোধন। আইসিইউ রোগীর ৪১ ভাগের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। আইইডিসিআর এর রিপোর্ট, ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কা। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দেশে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন। বৈঠকে সম্প্রতি দেশে ভয়াবহ যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে সে বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের মতামত নেন, জানতে চান এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্প ও এর পরবর্তীতে ৩ দফার ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টাকে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কেও অবহিত হন প্রধান উপদেষ্টা। বৈঠকে সরকারের পক্ষে কি করণীয় তা নিয়ে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন তিনি। ভূমিকম্পের পর রাজধানীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ৩০০ ভবনের জন্য ব্যবস্থা নিচ্ছে রাজুক। এক সেমিনারে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। আর পরিবেশ উপদেষ্টা সুপারিশ করেন এলাকাভিত্তিক ঝুঁকি নিরূপণে দ্রুত পদক্ষেপ গ্রহণের। সাম্প্রতিক ভূমিকম্প একের পর এক আফটারশক আরও একবার সামনে এনেছে নগর ঢাকার ঝুঁকি। এরই প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজন করে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা। ভূমিকম্পের সময় এই ধরনের জলাশয় জলাভূমিতে আপনি যত ধরনের ইঞ্জিনিয়ার স্ট্রাকচার বানান, সেটা লিকুইফেকশন এবং অন্যান্য কারণে সেগুলো ধসে পড়তে পারে। আর্থকোয়েকে যত লোক মারা না যায় তারপরে বেশি লোক মারা যায়। সেই বিল্ডিংগুলোকে মার্কিং করে সবুজ, হলুদ, লাল এরকম মার্কিং করে ব্যবস্থা নিতে হবে। সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন। এই ভূমিকম্পের ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ভূমিকম্পে জীবন দিয়েছেন তাদের জন্য, জীবন হারিয়েছেন তাদের জন্য আত্মার মাগফিরাত, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সুপারিশ করেন এলাকা ভিত্তিক ঝুঁকি নিরূপণ ও দ্রুত কার্যক্রম গ্রহণের। বড় কিছু যে হলেও যেন আমরা প্রস্তুত থাকতে পারি, বড় কিছু যে হতে পারে এটা তো একটা বার্তা আসলো, আমরা যেন প্রস্তুত থাকতে পারি
সেটার জন্য সকলেই আমরা রাজুককে এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করি। অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান জানান, পরপর কয়েক দফায় ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩০০ ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের জন্য দ্রুত নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ৩০০-র মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি। এরপরও কিন্তু আমাদের চলমান আছে প্রক্রিয়া, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে সংশোধন করবো। ওই যে রেট্রোফিটিং শুনলেন, বা কোনটা একদম ভেঙে ফেলতে হবে, কোনটা রাখা যাবে, এই কাজটা আমাদেরকে অতি দ্রুত করতে হবে। ভূমিকম্প রেজিলিয়েন্স একটা ট্রাস্ট গঠন করে সেখান থেকে আমরা পৃথক একটি কার্যক্রম গ্রহণ করব। ভূমিকম্প সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ প্রতিরোধমূলক কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় সেমিনারে। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় অংশীজনদের সহযোগিতা কামনা করে রাজুক। দুর্নীতিতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংবাদ মাধ্যমকে লেজুর বৃত্তির সুযোগ না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। যদিও গণমাধ্যমের অতীতের অতি রাজনীতিকরণের দায় সাংবাদিকদের উপরই চাপান বিএনপি মহাসচিব। বলেন, ক্ষমতা এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। বিজেসির মতবিনিময় সভায় অপতথ্য বন্ধ করে গণমাধ্যমকে জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদরা। বিজেসির পক্ষ থেকে জাতীয় সম্প্রচার কমিশন সহ 7 দফা সুপারিশ উত্থাপন করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসির ধারাবাহিক মতবিনিময়ের শেষ পর্বে ছিলেন রাজনীতিবিদ ও সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। মতবিনিময়ের শুরুতেই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে 7 দফা সুপারিশ তুলে ধরে বিজেসি। সম্প্রচার সংবাদ মাধ্যমকে স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। মৌলিক এসব দাবি বাস্তবায়নে আগামীর নীতি নির্ধারকদের সহায়তা চান বিজেসি নেতারা। গণমাধ্যমেরও জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। সরকারও এটি অহেতুক বাধাগ্রস্ত করবে না। যদিও দাবির সাথে খুব বেশি দ্বিমত ছিল না রাজনীতিবিদদেরও, তবে তারা সম্প্রচার মাধ্যমকে আরো বেশি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ার তাগিদ দেন। গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে যে ভয়ের রাজত্ব ছিল, এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছেন আর কেউ গণমাধ্যমে যাচ্ছেন। আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে ঢুকছেন, কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে। তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশার যে পেশাদারিত্ব, এটা আশা করা কঠিন। সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে হতে পারে তাদের টিআরপির আলোকে বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়ালিজমের কথা বলি, আমি মনে করি যে সেটা সাংবাদিকরাই করতে পারেন। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। এই কেউ নিরপেক্ষ নয় বাংলাদেশে। সাধারণ একজন মানুষ, একজন সম্মানিত রিকশাওয়ালা, তারও একটা পক্ষ আছে। সেই পক্ষটা হচ্ছে আমরা বাংলাদেশের পক্ষ। আমরা বাংলাদেশের পক্ষ হয়ে যদি কাজ করি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই কাজটি এগিয়ে নিতে পারবো। মতবিনিময় শেখ হাসিনার আমলে সাংবাদিকতায় অতি রাজনীতিকরণের সমালোচনা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদ। আমাদেরকে আপনারা আপনাদের লেজুর বৃত্তি করতে দিবেন না। আপনি ভুল করবেন কিন্তু আপনার সমালোচনা করা যাবে না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। আমরা চাই না আমরা কেউ আপনাদের লোক হই। আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের লোক হতে চাই না, লোক থাকতে চাই না। আমরা যেন এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিক নির্যাতনের ঘটনা আগের মতো না ঘটে, কি কমিটমেন্ট সেটা আমরা পরিষ্কারভাবে আপনাদের নির্বাচনী ইশতেহারে দেখতে চাই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আশ্বস্ত করেন গণমাধ্যমের স্বাধীনতা তাদের অগ্রাধিকার। পাশাপাশি সাংবাদিকদেরও অতীতের আচরণের সমালোচনা করেন তিনি। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। যে আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। এর আগে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় সরকার, সুশীল সমাজ, গণমাধ্যমের নীতি নির্ধারক ও সাংবাদিক নেতাদের সাথেও আলাদা মতবিনিময় করেছে বিজেসি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে 6 দিনে 21,000-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। জেলা হিসেবে ঢাকা ও আসন হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3-এর প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসী সহ 4 শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সাথে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয়। আর এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার দেশগুলোয় 19 নভেম্বর থেকে নিবন্ধন চলছে। আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা, ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের 68টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। আর এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রায় 8,000, জাপানে প্রায় 5,000, দক্ষিণ আফ্রিকায় 2,500 প্রবাসী নিবন্ধন করেছেন। চ্যালেঞ্জ হলেও একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট করা সাশ্রয়ী হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। আর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি। দেশে প্রথমবারের মতো একসাথে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অনেকে এটিকে চ্যালেঞ্জ মনে করলেও সরকারের ভাবনা দুটি একসাথে হয় যৌক্তিক। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানান, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন, এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে ইসে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশই তো এরকম হয়তো। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। নির্বাচন উপলক্ষে পুলিশের বডি ক্যামেরা কেনার ব্যাপারে অর্থ উপদেষ্টা জানান, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে, তবে তার পরিমাণ কতটুকু সেটি ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। না, এটা আমি ঠিক করব না, এটা তো সে আমাদের দায়িত্ব না। এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে, কারণ ব্যবহার করব, ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। আপনার সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা অ্যাথলেটকে মানে আরও বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয়। এটা একটা সংস্কার ওরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে। আইন উপদেষ্টা বলেন, শুধু আইন মন্ত্রণালয়ে 21টি সংস্কার আনা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগালি ম্যান্ডেটরি করে দিয়ে যাব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে বহুতল ভবনের 4 তলায় অবস্থিত কম্বলের গুদাম। নগরীর কদমতলীতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, তবে এতে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বেলা 1:30টার দিকে চট্টগ্রামের কদমতলী পোড়া মসজিদ এলাকায় চেয়ারম্যান মার্কেটের 4র্থ তলায় আগুন লাগে, যেটি আল হোসেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কম্বলের গোদাম। শুরুতে তীব্রতা কম থাকলেও ধীরে ধীরে আগুন বাড়তে থাকে। স্থানীয়রা নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জামাত স্টার্ট হয়েছে, তারপর আগুন ধরে গেছে। মসজিদের বাইরে দেখতেছি, দেখি এই আগুনের অবস্থা। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখতে বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। তারপরে ফায়ার সার্ভিস আসছে, উপর উঠছি আমাদের ছাদের থেকে, এখানে পানি মারছে। আমরা ধোঁয়ার কারণে আমরা নিজেরাই কোনো কি দিশকুল পাচ্ছি না। আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আশপাশের ভবনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ভবনটিতে কম্বল ছাড়াও 2য় ও 3য় তলায় রয়েছে প্লাস্টিক জাতীয় পণ্য, অর্থাৎ দাহ্য পদার্থ। চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে, তখন এলাকাবাসী বুঝতে পারছে যে এখান থেকে আগুন লাগছে। এই সুবাদে
সবাই ঝাঁপিয়ে পড়ছে। অনেক কিছু ঘটনা আছে, এখন কোন জায়গা থেকে লাগতেছে মানে এটা জানতে পারে না। যতক্ষণ ঢুকতে পারবে না ততক্ষণ না নিভাইতে পারবে না আগুনটা। পুরাটা রবার বল এখানে। এটা তো বন্ধ ছিল তো এটা বলা যায় না কি এর থেকে কিভাবে লাগছে। আমরা তো যখন ধোয়া হয়েছে তখন দেখছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আমার যে 8টা ইউনিট, এই 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। সর্বশেষ আমরা 4টে বাজে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট আমরা জানবো। আমাদের সহকর্মী শামীম রেজা এই মুহূর্তে অপেক্ষা করছেন, এভারকেয়ার হাসপাতালের সামনেই আছেন তিনি। শামীম, আমাদেরকে একটু জানাবেন খালেদা জিয়ার সবশেষ আপডেট কি? চিকিৎসকরা কোনো ধরনের তথ্য বা ব্রিফিং করেছে কিনা বা করবে কিনা? হ্যাঁ বৃষ্টি, ইতিমধ্যে জানেনই যে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল, এবং নিয়মিত কিছু পরীক্ষার জন্যই আসলে হাসপাতালে তাকে আনা হয়েছে। তবে তার চিকিৎসায় যে বোর্ড নিয়োজিত আছে সেই বোর্ডের সদস্য গতকাল ব্রিফ করেছেন, আজও কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। বলছেন যে নিয়মিত চিকিৎসার জন্যই খালেদা জিয়াকে হাসপাতালে রাখা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন, এমনটাই বলছেন তারা। আর গতকাল মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী বলছিলেন খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে, তার ফুসফুস ও হার্টও এই ইনফেকশনে আক্রান্ত হয়েছে, এমনটাই তিনি জানাচ্ছিলেন। এজন্য প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষার জন্যই আসলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, এমনটাই তিনি গতকাল গণমাধ্যমকে জানিয়েছিলেন এবং বলছিলেন যে তিনি কেবিনেই আছেন, কিন্তু তার চিকিৎসা সেবায় যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক অধীনেই তিনি আছেন এবং তার শারীরিক যেসব আপডেটগুলো, যেসব পরীক্ষাগুলো প্রতিনিয়ত করা হচ্ছে, সব আসলে তারা পুঙ্খানুপুঙ্খ দেখছেন যে আসলে কোন সমস্যার কারণে তার শারীরিক আরও বেশি সমস্যা হচ্ছে। এসব বিষয়গুলোই আসলে তিনি পর্যবেক্ষণে রেখেছেন এবং আজ সন্ধ্যায় অবশ্য তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানিয়েছেন যে তাকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার চিকিৎসায় যে বোর্ড গঠিত আছে সেই বোর্ডই দেখভাল করছেন সবকিছু। এবং আমরা হয়তো আজ রাতে সময় একটি ব্রিফিং হবার কথা আছে, আমরা নিশ্চয়ই তখন জানতে পারবো বাকিটা। ধন্যবাদ আপনাকে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার 1 সপ্তাহ পার হয়ে গেলেও এখনো প্রস্তুত হয়নি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর রাফাত সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয় গেল 17 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে রায় ঘোষণার পরপর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার নজির থাকলেও শেখ হাসিনার মামলায় দেখা গেছে ব্যতিক্রম। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে জানা যায় 453 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি এখনও প্রস্তুত হয়নি, যার ফলে স্বাক্ষরিত অনুলিপি যায়নি প্রসিকিউশন, জেলা ম্যাজিস্ট্রেট আর কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুনের কাছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের 30 দিনের মধ্যে আপিলের সুযোগ পান দণ্ডপ্রাপ্ত আসামিরা, কিন্তু এ মামলায় কবে থেকে সেই 30 দিন গণনা শুরু হবে তা এখনও জানা যায়নি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ডেট অফ জাজমেন্ট, এইটুকু বলা আছে। এদিন জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর রাফাত ও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর ধার্য করেন আদালত। পলাতকদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন বাকি আসামিরা। আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে যে ভার্চুয়ালের যে বিষয়গুলো, গ্রাউন্ডগুলো, এগুলো আসলে 4 তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি না। আর তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান, এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে।
এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেছে আসামিপক্ষ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে চালু হলো পারিবারিক আদালত। বিচার ব্যবস্থায় প্রথমবারের মতো চালু হওয়া এই সেবা পারিবারিক মামলার দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন আইন উপদেষ্টা। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনুষ্ঠানিকভাবে পারিবারিক আদালতের উদ্বোধন হয়। পাইলট প্রকল্প হিসেবে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের পারিবারিক আদালতে এই সেবা দেয়া হবে। মামলার পর সেই মামলার তারিখ পেতে বিচারপ্রার্থী কিংবা আইনজীবীদের দিনের পর দিন অপেক্ষা, অতিরিক্ত খরচ তো আছেই। বিচারপ্রার্থীদের এই দুর্ভোগের কথা মাথায় রেখে প্রথমবারের মতো ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চালু হলো পারিবারিক আদালত। সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই আদালতে যে কোনো জায়গা থেকে মামলা করতে পারবেন বিচারপ্রার্থীরা। মামলার অগ্রগতির তারিখ, ফলাফল থাকবে ড্যাশবোর্ডেই। আদালতে হাজিরাও দেয়া যাবে অনলাইনেই। পারিবারিক আদালতের মাধ্যমে বিচারপ্রার্থীদের সময়, খরচ এবং ভোগান্তি কমবে বলে মনে করেন আইন উপদেষ্টা। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমাদের যে রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব, জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব। আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন এবং সেটা প্রমাণ করবেন, এগুলি কন্টিনিউটি রাখবেন। এই পারিবারিক আদালত তৈরিতে সহায়তা করেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি দেশের বিচার ব্যবস্থার বিপ্লব। এর মাধ্যমে নারীদের বিচার পাওয়ার নতুন ক্ষেত্র তৈরি হলো বলছেন বন ও পরিবেশ উপদেষ্টা। সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি, এটা একটা আসলে বিপ্লব করে দেবে। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় পারিবারিক আদালতে সেবা পাওয়া যাবে। পাইলট প্রকল্প হিসেবে ঢাকার পাশাপাশি আগামী 30 নভেম্বর থেকে চট্টগ্রামের পারিবারিক আদালতেও চালু হবে এই সেবা। প্রক্রিয়াগুলোকে সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভূমি সেবা হাতের মুঠোয় আনার জন্য চালু হলো ভূমি মোবাইল অ্যাপ। ভূমি মন্ত্রণালয়ের এই নতুন অ্যাপের মাধ্যমে সহজে নামজারি ফি, ভূমি উন্নয়ন কর প্রদান, দাখিলা ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। ভূমি উপদেষ্টা জানিয়েছেন এতে দুর্নীতি ও হয়রানি কমবে। আর ভূমি সচিব জানিয়েছেন হয়রানি কমাতে সারা দেশের ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করার কাজও শুরু হয়েছে। ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এ অবস্থা থেকে বের হতে ভূমি সেবা সহজ করতে অনলাইনে নামজারি, ভূমিকর চালু হয়েছে বেশ কয়েক বছর, কিন্তু কোথাও কোথাও সমস্যা এখনো থেকে গেছে। আমার কাছে একজন লোক এসেছিলেন আমার 41 বছর আগে, একটা উপজেলা যখন আমি ইউএনও ছিলাম তখনকার সম্পর্ক ধরে এসেছিলেন। অত্যন্ত সাধারণ মানুষ। সেই ট্রাইব্যুনালে মামলা তারা পেয়েছে, অ্যাপিল ট্রাইব্যুনাল হয়েছে, অ্যাপিল ট্রাইব্যুনালে তারা পেয়েছে। তখন যখন নামজারির আবেদন করেছে অ্যাসিল্যান্ডের কাছে, অ্যাসিল্যান্ড সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে। ওইখানে সরকারি কৌশলীর আইনগত পরামর্শ নিয়ে অ্যাসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে এই জমিটা নামজারি করা হোক। পরে আছে 5-6 মাস নামজারি করা হচ্ছে না। তাইলে এটা উপদেষ্টা পর্যায়ে আসতে হবে কেন? উপদেষ্টা পর্যায়ে এখানে আসতে পারে কয়জন এই দেশের? এ ধরনের হয়রানি কমাতে ভূমি মন্ত্রণালয় সারা দেশে দ্বিতীয় প্রজন্মের স্বয়ংক্রিয় নামজারি পদ্ধতি ও ভূমি সেবা মোবাইল অ্যাপ চালু করেছে। এর উদ্বোধন হলো ভূমি ভবনে। এর মাধ্যমে সেবা প্রত্যাশীদের নির্ভরতা কমবে ভূমি কর্মকর্তাদের ওপর। অনলাইনে নামজারি হওয়ার সাথে সাথে আগের মালিকের খতিয়ান থেকে জমি কর্তন হয়ে নতুন মালিকের খতিয়ানে যুক্ত হবে। এতে জালিয়াতির মাধ্যমে একই জমি বারবার বিক্রির সুযোগ বন্ধ হবে। আবার নামজারির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি হওয়ায় ভূমি অফিসে ধর্ণা দিতে হবে না। অনলাইনে নতুন চালু করা ভূমি অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দেয়া যাবে, দাখিলা সংগ্রহ, নামজারি ফি, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। এতে দুর্নীতি ও হয়রানি অনেক কমে যাবে বলে আশাবাদী ভূমি মন্ত্রণালয়। ভূমি সেবা বা এলএসএফসি আমরা যখন নির্বাচন করে যখন আমরা চাপ দিব
তখন ওই বিভাগ জেলা ওয়ারি বেছে নেওয়া যাবে। এটা জনগণের প্রতি খুবই সহায়ক হবে। এটা যত বেশি ব্যবহার করব আমরা তত বেশি এটা ইমপ্রুভমেন্টের সুযোগ হবে এবং তত বেশি এটা ইউজার ফ্রেন্ডলি হবে। ভূমি মন্ত্রণালয় ইউএনডিপির সহায়তায় সারা দেশে ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করা এবং ভুল সংশোধনের কাজও শুরু করেছে। এর আওতায় প্রথম জেলা হিসেবে জয়পুরহাটের শতভাগ খতিয়ান ও হোল্ডিংয়ের নির্ভুল তথ্য অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। দিন শেষে আমরা একটা পেপারলেস ভূমি ব্যবস্থাপনার স্বপ্ন দেখি। যেদিন পেপারলেস ভূমি ব্যবস্থাপনা মাঠ প্রশাসন থেকে শুরু করে ঢাকার অফিস পর্যন্ত বাস্তবায়িত হবে, সেদিন আমাদের দেশের মানুষের সত্যিকার হয়রানি অবসান হবে। ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কৃতিত্বের জন্য ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের 58 জন কর্মকর্তাকে ভূমি পুরস্কার দিয়েছে মন্ত্রণালয়। আমরা অটোমেটেড ভূমি সেবা বলছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গুরুতর রোগীকে সারিয়ে তুলতে শেষ চিকিৎসার জন্য নেওয়া হয় আইসিইউতে, কিন্তু সেখানকার 41% রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুতেই আক্রান্ত। কাজ করছে না বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিকের একটিও। আইইডিসিআর এর সার্ভেলেন্সে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। এতে দেখা যায় অন্য রোগীদের তুলনায় আইসিইউর রোগীরা অ্যান্টিবায়োটিকে বেশি মাত্রায় অনিরাময়যোগ্য। অ্যান্টিবায়োটিক চিকিৎসা বিজ্ঞানের এক অনবদ্য আবিষ্কার, প্রাণ বাঁচায় কোটি কোটি মানুষের। গত এক যুগে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছে বহুগুণ, আর তাতেই ঘটেছে বিপদ। অতি ব্যবহারের কারণে প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। কাজ করছে না অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের নিয়মিত সার্ভিলেন্স করে আইইডিসিআর। জুলাই 2024 থেকে পরের এক বছরে দেশের বিভিন্ন হাসপাতাল ও ল্যাব থেকে সংগ্রহ করা হয় 96,477 রোগীর নমুনা। সোমবার তুলে ধরা হয় সার্ভিলেন্সের ফলাফল। কার্যক্রম অব্যাহত আছে। এতে দেখা যায় 6% সাধারণ রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু দ্বারা সংক্রমিত। কাজ করছে না একটি অ্যান্টিবায়োটিকও। আর আইসিইউতে থাকা রোগীর বেলায় তা 41%। অর্থাৎ অনেক রোগী আইসিইউতে এসেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু দিয়ে সংক্রমিত হচ্ছেন। একটা পেশেন্টের যদি ইনফেকশন থাকে, বিশেষ করে যদি ব্লাড স্ট্রিম ইনফেকশন থাকে, মানে সেপ্টিসেমিয়া কিংবা এই ধরনের ড্রাগ অসুখ যদি থাকে, সেক্ষেত্রে যদি আপনার অ্যান্টিবায়োটিক কাজ না করে তাহলে কি হবে সেটা তো আপনি বুঝতে পারতেছেন। সেক্ষেত্রে তার কোনো আশা নেই। সার্ভিলেন্সে দেখা গেছে আইসিইউতে 89% জীবাণু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। 3-এর অধিক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক তাদের বিরুদ্ধে কাজ করছে না। হসপিটালে যখন আসেন তখন দেখা যায় আমাদের চিকিৎসকদের অনেক লিমিটেশনের মধ্যে পড়ে যান। অলরেডি অনেক ড্রাগ তাদের রেজিস্ট্যান্ট কিংবা কাজ করছে না। সামান্য কারণেই অ্যান্টিবায়োটিক খাচ্ছে মানুষ। নির্বিচারে ব্যবহার হচ্ছে মৎস্য ও পশুপালনেও। ফলাফল, প্রকৃতিতে থাকা ব্যাকটেরিয়াও মিলছে আইসিইউতে। আন্ডার কোয়ালিফাইড ভিলেজ ডক্টরস অর কোয়াক, তারা অনেক সময় রোগের প্রকৃতি না বুঝে যেখানে অ্যান্টিবায়োটিক দরকার না সেখানেও হয়তো দিচ্ছেন, অথবা যেখানে অ্যান্টিবায়োটিক যতটুকু দরকার তার চেয়ে বেশি প্রেসক্রাইব করছেন। অনেক সময় আমাদের ডাক্তার সাহেবরাও হয়তো প্রেসক্রিপশন করছেন। তারা ফিজিশিয়ানের কাছে যে প্রমোট করে তার অ্যান্টিবায়োটিক, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যানিম্যাল হেলথ অ্যান্ড অ্যাকুয়াকালচারে তারা ফিজিশিয়ানের কাছে যায় না, তারা ডাইরেক্টলি ফার্মারের কাছে যায়, যেটা আমাদের জন্য সাংঘাতিকভাবে ক্ষতিকর। প্রতি বছর প্রতিরোধী জীবাণুর কারণে ছোট হচ্ছে অ্যান্টিবায়োটিকের তালিকা, কিন্তু তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কারো। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। 3 দফা দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারের কুতুবদিয়ায় বিক্ষোভ করেছেন লবণ চাষিরা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত, আমদানি বন্ধ, মিল মালিক, দালাল ও ট্রলার সিন্ডিকেট বন্ধে দাবি জানান তারা। দেশীয় লবণ শিল্প ধ্বংসের প্রতিবাদ জানান সড়কে লবণ ফেলে। সোমবার দুপুরে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লেমশিকালী চৌমোহনী চত্বরে জড়ো হন লবণ চাষিরা। কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। মিল সিন্ডিকেট, এরপরে আবার বোর্ডের সিন্ডিকেট, এরপরে কৃষক পর্যায়ে আসে আবার দালাল সিন্ডিকেট। আর ওরা নুন বেচে 120 টাকা, 70 টাকা ওরা খাইয়ে ফেলাই। 1 মণ লবণ বিক্রি 2 কেজি চলে খাওয়া যাচ্ছে না। চাষিদের দাবি 3 সিন্ডিকেটের কাছে জিম্মি লবণ ব্যবসা। মিল মালিক, ট্রলার মালিক ও দালাল সিন্ডিকেটের কারসাজির কারণে মিলছে না ন্যায্য মূল্য। সরকারিভাবে দাম নির্ধারণের দাবি জানান চাষিরা। মাথার গাম ফাইয়ে ফেলে আমরা যে কষ্টটা করি, এই কষ্টের মূল্য তো আমরা পাই নাই। আমরা ছেলে মেয়েদেরকে কোনো লেখাপড়ার খরচ ভাত যোগাইতে পারছি না, ডাল ভাত খাইয়ে বাঁচতে পারছি না। বারো নুন খাই মানুষ ক্যান্সার ক্যান্সার হয়ে যাবে। এখন আর বাংলাদেশের নুন আর বাংলাদেশের নুন আর ভাই বুড়ি দরকার যা তুই ফেলা দিবি তুই।
চলতি মৌসুমে ভালো উৎপাদনের পরও ব্যাপক দরপতনে হতাশ চাষিরা। তাদের দাবি প্রতিমন লবণ বিক্রি হচ্ছে 120 টাকায়, অর্থাৎ কেজি মাত্র 3 টাকা। বিদেশ থেকে লবণ আমদানির কারণে দেশীয় শিল্প ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তাদের। আমাদের দেশীয় শিল্প যদি নষ্ট করে ফেলে পরবর্তী এই খেসারত আমরা বাংলাদেশের মানুষকে পেতে হবে। লবণ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমাদের অবশ্যই লবণের ন্যায্য মূল্যে পেতে হবে। ইন্ডাস্ট্রিয়াল লবণ নামে আমদানি করা বন্ধ করেন, আমাদেরকে বাঁচান, লবণ চাষীদেরকে বাঁচান। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। ডিজিটাল লেনদেনের জটিলতা দূর করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য অ্যাপভিত্তিক আর্থিক হাব তৈরি করছে বাংলাদেশ ব্যাংক, যা পুরোপুরি চালু হবে 2027 জুলাইয়ে। মতবিনিময় সভায় এমন তথ্য জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানিয়েছেন, আর্থিক খাতে প্রবৃদ্ধি ও স্বচ্ছতার জন্য ক্যাশলেস ইকোনমির বিকল্প নেই। আর্থিক খাতে প্রবৃদ্ধি আর স্বচ্ছতা বাড়াতে দীর্ঘদিন ধরেই ক্যাশলেস ইকোনমির কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বড় বাধা হচ্ছে প্রান্তিক মানুষ আর মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম। ব্যাংকগুলোর মধ্যে আর্থিক লেনদেন জটিলতা দূর করা, বিষয়টিকে আরও সহজ করতেই আয়োজন করা হয় মতবিনিময় সভার। জানানো হয়, মোজালুপ নামে অ্যাপভিত্তিক আর্থিক হাব চালু করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, যাতে অংশীজনরা ডিজিটাল মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবে। ফিচার বা বাটন ফোনেও মিলবে এই সেবা, সহজেই লেনদেন করতে পারবেন প্রান্তিক মানুষও। এতে কমবে নগদ লেনদেনের দীর্ঘসূত্রিতা, নিশ্চিত হবে স্বচ্ছতাও। ট্রানজাকশনসগুলো হয়, যেটা আজকাল যে ক্যাশের কথা হচ্ছে, এখানে কিন্তু অনেক নন ট্রেসেবল ট্রানজাকশনস হয়, যেগুলো কোনো রেকর্ড থাকে না। সো আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রত্যেক ট্র্যাক করতে পারবো। একজন কাস্টমার তিনি ব্যাংকে যেতেন, ব্যাংকে গিয়ে একটা চেক দিতেন, কাউন্টার থেকে টাকা তুলতেন, তারপরে গিয়ে তিনি হয়তো এগুলো বিভিন্ন জায়গায় করতেন। এই ছোট ছোট রেমিটেন্সগুলো কিন্তু আসলে ব্যাংক করতো না কখনো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, প্রতিযোগিতায় টিকে থাকতে ক্যাশলেস ইকোনমির বিকল্প নেই। তাৎক্ষণিক আর্থিক লেনদেনের মাধ্যম নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। গেটস ফাউন্ডেশনের সহায়তায় আর্থিক হাবটি 1.5 বছরের মধ্যেই পুরোপুরি চালু করা যাবে। 1.5 বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুলি অপারেটিং সিস্টেম চালু হয়ে যাবে। তার আগে থেকেই হয়তো টেস্টিং এবং পার্শিয়াল অপারেশন চালু হয়ে যাবে। বাংলাদেশের কনটেক্সচুয়ালাইজ করে নিতে পারবো এবং সেটাকে বাংলাদেশের কনটেক্সটে আমরা ব্যবহার করতে পারবো বৃহৎ আকারে। বাংলাদেশের ইকোনমি অনেক বড়। রাজস্ব আদায়ের পদ্ধতি, ট্রানজ্যাকশন ফি, সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমাদের যে ক্যাশলেস জার্নি, সেটার সাথে এটাকে আমরা সংযুক্ত করি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মারা গেছেন বলিউডের হিমেন খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ভোগার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা। পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে একাধিক গণমাধ্যম। ধর্মেন্দ্রের প্রয়াণে কালো ছায়া নেমে এসেছে বলিউড পাড়ায়। শোক প্রকাশ করেছেন বহু বলিউড তারকা। ধর্মেন্দ্রের অ্যাকশন দৃশ্য ভারতীয় চলচ্চিত্র অঙ্গনকে প্রবেশ করিয়েছিল ভিন্ন মাত্রায়। শোলে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক সিনেমা, যেখানে কেন্দ্রীয় চরিত্র বীরুর অভিনয় করেছেন ধর্মেন্দ্র। বলা বাহুল্য, এই এক ছবিতেই ভক্তদের হৃদয়ে অমর তিনি। অ্যাকশন, রোমান্স আর সংবেদনশীল অভিনয়ে বরাবরই পারদর্শী ছিলেন পর্ষিয়ান এই অভিনেতা। সুঠাম গঠনের কারণে দর্শকদের কাছে হিম্যান হিসেবে পরিচিত মিললেও অভিনয়ে জড়িয়েছিল গভীর আবেগ। আজও অমর তার কণ্ঠের বহু ডায়লগ। 1960 সালে দিল ভি তেরা ছবির মধ্য দিয়ে অভিষেক হয় কিংবদন্তি এই অভিনেতার। 1966 সালে ফুল और पत्थर সিনেমায় অ্যাকশন চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো আলোচনায় আসেন ধর্মেন্দ্র। শোনা যায়, নিজের অ্যাকশন স্টান্ট বেশিরভাগ সময় নিজেই করতেন তিনি। রোমান্টিক অথবা অ্যাকশন, ধর্মেন্দ্র তার দক্ষ অভিনয়ের ছাপ রেখে গেছেন সব ঘরানার চলচ্চিত্রেই। ইন্ডিয়ান সিনেমার ধর্ম বদলে দেয়া ধর্মেন্দ্রর অভিনয় স্টাইলে ভর করে অনন্য মাত্রায় পৌঁছায় বলিউড অঙ্গন, যার স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় পুরস্কার উঠেছে তার ঝুলিতে। 6 দশকের ক্যারিয়ারে 300-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। এর মধ্যে 30টিরও বেশি দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সঙ্গে। সীতা और গীতা, ড্রিম গার্ল, শরীফ বদমাশ, জুগনু, দোস্ত আজও বিবেচিত বলিউড ক্লাসিক হিসেবে।
1935 সালে পাঞ্জাবের লুধিয়ানায় দরিদ্র এক কৃষক পরিবারে জন্ম ধর্ম সিং দেওলের। বাবা পড়ালেখা করাতে চাইলেও সিনেমার টানে মুম্বাই পাড়ি দেন তিনি। বলিউডে নাম দাঁড়ায় ধর্মেন্দ্র। গেল 10 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তার কয়েকদিন পরই গুজব ওঠে মৃত্যু নিয়ে। কিন্তু সোমবার জীবনের 90 বছর পূর্ণ হওয়ার সপ্তাহখানেক আগেই ওপার দুনিয়ার বাসিন্দা হলেন ধর্মেন্দ্র। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে আত্মঘাতী হামলা হয়েছে। এতে 3 হামলাকারী সহ 6 জন নিহত হয়েছেন এবং হামলাকারীর যেই পাল্টা গুলি তাতে নিহত হয় গেটের কাছে থাকা 2 নিরাপত্তা কর্মী। গুরুতর আহত হয় অন্তত 6 জন। তারা সবাই বেসামরিক নাগরিক। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাদের। এ ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।